অবশ্যই যেন এসি হয়, সে কারণে আমাদের দুটা এসসিআর প্রয়োজন হচ্ছে এবং দুটাকে ইনভার্স প্যারালাল কানেক্ট করলাম। উপরের এসসিআর যেটা T1 এটা কাজ করবে কখন, যখন এই টার্মিনাল পজিটিভ হবে এই টার্মিনাল নেগেটিভ হবে তখন, মানে পজিটিভ হাফ সাইকেলকে সে কন্ট্রোল করবে। আর আমি যদি দেখি T2 এর পোর্শনটা, সেটা কখন কাজ করবে, যখন তোমার লোয়ার টার্মিনাল পজিটিভ হবে আপার টার্মিনাল নেগেটিভ হবে তখন। তো প্রতি ক্ষেত্রেই আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যেমন এই অন অফ কন্ট্রোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এন সংখ্যক সাইকেল এই T1 T2 কে অপারেট করাবো এবং এখানে কোনো ফেজ ডিলে করবো না, মানে যখনই পজিটিভ সাইকেল শুরু হয়ে যাবে সাথে সাথে আমি T1 কে ফায়ার করে দিব, যখনই নেগেটিভ সাইকেল শুরু হয়ে যাবে সাথে সাথে আমি T2 কে ফায়ার করে দিব। সো ফলাফল কি হচ্ছে, এখানে কোনো ফেজ ডিলে হচ্ছে না, বাট ডিলে না হলেও যেভাবে আমরা পাওয়ারটা কন্ট্রোল করি সেটা হচ্ছে এরকম যে কিছু সময়ের জন্য T1 T2 দুটাই অপারেট করে, মানে দুটাকে গেট পাস দেই যেমন এন সংখ্যক সাইকেলের জন্য, আবার এম সংখ্যক সাইকেলের জন্য মানে এইটার জন্য আমরা T1 T2 কে কোনো রকম গেট পাস দেই না। তাতে যেটা হয় যে লোডের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। সো ইভেন্চুয়ালি তুমি যখন মেজার করো যে এখানে এফেক্টিভ ভোল্টেজ কত আসলো লোডের অ্যাক্রসে, সেই ভোল্টেজটা দাঁড়াবে সাপ্লাইয়ের একটা ফ্র্যাকশন। এই যে সেই ভোল্টেজটা দাঁড়াবে সাপ্লাইয়ের একটা ফ্র্যাকশন। ভিএস যদি সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে আউটপুট ভোল্টেজ হবে ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিএস রুট ওভার কে। এখানে কেটা কি, কেটা হচ্ছে ডিউটি সাইকেল, এবং ডিউটি সাইকেল মানে হচ্ছে তোমার এই যে তুমি এন সংখ্যক সাইকেল এটাকে অন রাখছিলা এবং এম সংখ্যক সাইকেল এটাকে অফ রাখছিলা, এই এন এবং এম দুটা মিলে হচ্ছে একটা টোটাল পিরিয়ড, এবং তার মধ্যে যেহেতু অন টাইমটা হচ্ছে এন, সো এন ডিভাইডেড বাই এম প্লাস এন, এটাকে আমি বলবো হচ্ছে ডিউটি সাইকেল, অন টাইম ডিভাইডেড বাই টোটাল পিরিয়ড, টি অন ডিভাইডেড বাই টি। তো এটা আসলে আমার হচ্ছে কে ডিউটি সাইকেল, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট ভোল্টেজটা কিন্তু ইভেন্চুয়ালি দাঁড়াবে ইনপুটের একটা ফ্র্যাকশন, ভিএস সাপ্লাই ভোল্টেজ যেটা সেটার একটা ফ্র্যাকশন হবে হচ্ছে আউটপুট ভোল্টেজ। তার মানে কি, তুমি চাইলে পরে কেটাকে কন্ট্রোল করে আউটপুটের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারো, আউটপুটের ভোল্টেজটাকে সাপ্লাই তুলনায় কমায় নিয়ে আসতে পারো। এটা একটা ওয়ে যেখানে আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। আরো একটা ওয়ে থাকে যেটা মোর পপুলার, সেটা হচ্ছে ফেজ কন্ট্রোল করা। এখন ফেজ কন্ট্রোল করা বলতে কি বোঝাচ্ছে, ফেজ কন্ট্রোল করা বলতে বোঝাচ্ছে এই পার্টটা, আমরা যদি একটু এখানে আসি এই পার্টটা যদি দেখি যে আমরা ফেজ যখন কন্ট্রোল করি তার মানে এখানে একটা ডিলে অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সো কি হচ্ছে এখানে T1 T2 সবসময় অপারেট করে, কখনোই এরকম ফিক্সড কিছু সাইকেলের জন্য পুরোপুরি অফ হয়ে যায় না, যেটা আমরা একটু আগে দেখলাম যে T1 T2 এন সাইকেলের জন্য সবসময় অপারেট করে, বা T2 এর জন্য পুরোপুরি বন্ধ হয়ে থাকে, সরি এম সাইকেলের জন্য পুরোপুরি বন্ধ হয়ে থাকে। এখানে ব্যাপারটা এরকম হবে না, T1 T2 সবসময় অপারেট করবে, তবে অপারেট করলেও তারা যেটা করবে যে আউটপুটের ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য ফেজ ডিলে যেটা, সেই ডিলেটা এখন আর আগের মতো 0 ডিগ্রি হবে না, সেটা 0 জায়গায় অন্য কিছু হবে। যেমন এখানে আমরা একটা সার্টেন ডিলে দিচ্ছি আলফা, এবং এই আলফা ডিলে দিলে দেখা যাচ্ছে যেটা যেমন পজিটিভ সাইকেলে ডিলে ইন্ট্রোডিউস করবো ঠিক একইভাবে নেগেটিভ সাইকেলেও আমরা ডিলে ইন্ট্রোডিউস করবো। সো এইভাবে আমরা আউটপুটের ভোল্টেজটাকে কন্ট্রোল করব। এখন এই কন্ট্রোলটা এমন হতে পারে যে তুমি ফুল ওয়েভ কন্ট্রোল করলা, এটা হতে পারে মানে বাই ডিরেকশন কন্ট্রোল করলা, এটা হতে পারে যে পজিটিভ সাইকেল যেমন কন্ট্রোল করলা নেগেটিভ সাইকেলও কন্ট্রোল করলা, এবং T1 T2 এর জন্য একই পরিমাণে ডিলে আমি দিলাম, এটাই ইউজুয়ালি আমরা করি। আরেকটা হতে পারে যে শুধুমাত্র আমরা একটা সাইকেলকে কন্ট্রোল করতে পারি, মানে শুধু পজিটিভ অথবা শুধু নেগেটিভ, সেক্ষেত্রে সার্কিটে সামান্য চেঞ্জ আসবে। চেঞ্জটা হচ্ছে তুমি যদি শুধু পজিটিভ সাইকেলকে কন্ট্রোল করতে চাও সেক্ষেত্রে পজিটিভ সাইকেলকে যেটা কন্ট্রোল করে সেখানে বসাতে হবে থাইরিস্টার, সুইচ হিসেবে থাইরিস্টার বসাতে হবে, এবং নেগেটিভ সাইকেল যেহেতু তুমি কোনো কন্ট্রোল করতে চাও না, নেগেটিভ সাইকেল পুরোটাই পাস করতে চাও, সে কারণে এখানে আমরা একটা ডায়োড বসাই দিলাম। তো এইটা ইউজুয়ালি আমরা করি না, এটা অ্যাভয়েড করি। আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে ইউনিডিরেকশনালের পরিবর্তে বাই ডিরেকশনাল কন্ট্রোলটা ইউজ করি, এবং সেখানে দুটো এসসিআর ব্যবহার করা হয় এবং ইনভার্স প্যারালাল পজিশনে ব্যবহার করা হয়। কাজেই পরবর্তীতে আমরা যত ডিসকাশন করব সেই সমস্ত ডিসকাশন হবে আসলে বাই ডিরেকশনাল কন্ট্রোল নিয়ে। ওকে, তার মানে আমার সার্কিটের মধ্যে থাকবে হচ্ছে দুটো এসসিআর ইনভার্স প্যারালাল পজিশনে, এবং সেই ক্ষেত্রে আমি তার ডিলে অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করে আউটপুটের ভোল্টেজটাকে ভ্যারি করব। এখন আউটপুটের ভোল্টেজের এক্সপ্রেশন কেমন দাঁড়াবে, আউটপুটের ভোল্টেজের এক্সপ্রেশন দাঁড়াবে এরকম। আমার মনে হয় এটা ডিরাইভ করা খুব কঠিন হবে না তোমাদের জন্য, কারণ এটা কিভাবে ডিরাইভ করতে হয় এটা আমরা অনেকবার শিখে আসছি এবং লেকচার ম্যাটেরিয়ালও বলা ছিল, রেকর্ডের ম্যাটেরিয়ালও বলা ছিল। সো আমরা সিঙ্গেল ফেজ বাই ডিরেকশনাল কন্ট্রোল থেকে চলে যাব হচ্ছে 3 ফেজ কন্ট্রোলে। 3 ফেজ কন্ট্রোলে আমরা যখন আসবো, 3 ফেজ কন্ট্রোলে সার্কিট ছিল দেখতে এইরকম। সিঙ্গেল ফেজের জায়গায় এখন আমরা ব্যবহার করব 3 ফেজ। তার মানে আমাদের 3 ফেজ হচ্ছে সাপ্লাই, ইনপুটের সাপ্লাই ছিল 3 ফেজ সাপ্লাই, এবং আমাদের লোডও হচ্ছে 3 ফেজ সাপ্লাই, 3 ফেজ লোড। বাট লোডে যে ভোল্টেজটা পাবে সেই ভোল্টেজটা সামথিং ডিফারেন্ট দেন দা অ্যাভেলেবল সাপ্লাই। সো অ্যাভেলেবল সাপ্লাই ছিল এটা, এর একটা ফ্র্যাকশন আমরা লোডে পাঠাবো। সো ফ্র্যাকশন যখন লোডে পাঠাতে চাচ্ছি তার মানে যেটা দাঁড়াচ্ছে প্রতিটা ফেজকে আসলে তোমার কন্ট্রোল করতে হবে। যেমন ফেজ এ আমরা যদি দেখি, ফার্স্টে ফেজ এটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে এই ব্লকটা,
T1 এবং T4 এর একটা ব্লক। সো পজিটিভ সাইকেলটাকে সে T1 কন্ট্রোল করবে, নেগেটিভ সাইকেলটাকে T4 কন্ট্রোল করবে। ফেজ বি তাকে কন্ট্রোল করার জন্য নিয়ে আসছে হচ্ছে এইটা, এবং ফেজ সি তাকে কন্ট্রোল করার জন্য নিয়ে আসছে হচ্ছে এই ব্লকটা। ওকে, সো বেসিক্যালি সিঙ্গেল ফেজ কন্ট্রোলে যেটা ছিল যে এরকম জাস্ট দুটা এসিআর প্রয়োজন হতো ইনভার্স প্যারালাল কম্বিনেশনে। এখন আমাদের যেহেতু 3 ফেজ সাপ্লাই, সে কারণে আমাদের এরকম 3 সেট প্রয়োজন হবে, তার মানে টোটাল 6টা থাইরিস্টার প্রয়োজন হবে। এখন 6টা থাইরিস্টারের নেমিংটা বা লেভেলিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন লেভেলিং করি, এটা আগেও বলে আসছি, যখন পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়ে আসে, পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড এসিআর গুলো হবে হচ্ছে সব অড নাম্বার। সো এই নাম্বারগুলো হচ্ছে T1, T3 এবং T5। সো 1, 3, 5। আর যেগুলো তোমার নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড অথবা রিটার্ন পাথে কানেক্টেড, সেগুলো হবে ইভেন নাম্বার। সেগুলো কি 4, 6, 2। সো এই লেভেলিংটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ওয়েভ শেপ ড্র করতে আর কোনো সমস্যা হবে। আমাদের লোড এখানে কি, আমাদের লোড হচ্ছে এখানে ওয়াই কানেক্টেড লোড, এবং ওয়াই কানেক্টেড লোডে আমরা দেখতে পাচ্ছি যে এটা রেজিস্টিভ লোড, এবং ইন্টারেস্টিংলি এটা একটা ব্যালেন্সড লোড। ওকে, এটা একটা ব্যালেন্সড লোড। সো প্রত্যেকটা আর্মেই লোডের ভ্যালু ইকুয়াল। সো এখানে আর, এখানেও আর, এবং এখানেও আর। ওকে, সো they all are connected in y fashion. সো বেসিক্যালি নিউট্রালটা সবার শর্ট করা, এখানে নিউট্রালটা সবার শর্ট করা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ভোল্টেজ ওয়েভশেপ গুলো ডেভেলপ করব। আউটপুটের ভোল্টেজ ওয়েভশেপ কেমন আসে সেটা আমরা একটু দেখব। আউটপুটের ওয়েভশেপ দেখার জন্য তোমাদের লেকচার ম্যাটেরিয়ালে যেটা রেকর্ডেড ম্যাটেরিয়াল ছিল 30 ডিগ্রি, আমাদের যে ফার্স্ট ক্রসওভার পয়েন্ট যেটা, এটা বাদ দাও, উপরে এটা দরকার নাই, এটা বাদ। এটা ছিল লাইন টু লাইন ভোল্টেজ, এটা আমাদের দরকার নাই। আমরা সবসময় যেটা বলে আসছি, আগের ক্লাসেও বলে আসছি, যে আমরা ফেজ ভোল্টেজ ইউজ করে সমস্ত ওয়েভশেপ গুলো ড্র করব, এটাই আমাদের জন্য সুবিধা দেবে। তাহলে ক্রসওভার পয়েন্ট থেকে, এটা যদি ক্রসওভার পয়েন্ট হয়, ক্রসওভার পয়েন্ট থেকে আমরা 30 ডিগ্রি সরে এসে তারপরে ফায়ারিং করছিলাম। ওকে, প্রতিটা সেগমেন্ট হচ্ছে 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি সরে এসে আমরা ফায়ারিং করছিলাম, এবং ফলাফল হিসেবে আমরা এই আউটপুট ভোল্টেজ গুলো পেয়েছিলাম। এটা ছিল হচ্ছে রেকর্ডেড লেকচারে আপলোড করা যে ম্যাটেরিয়াল ছিল সেটা। এখন আমরা একটা কাজ করি, আমরা 30 ডিগ্রি ফেজ শিফট করব না, আমরা লাইভ ক্লাসে 0 ডিগ্রি ফেজ শিফট নিয়ে কাজ করি। ওকে, 0 ডিগ্রি ফেজ শিফট হবে, তার মানে আমাদের ডিলে অ্যাঙ্গেল বলা হচ্ছে 0 ডিগ্রি। আমি এখানে মেনশন করে দিচ্ছি আমাদের ডিলে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এবং এইটার জন্য আমাদের আউটপুট ওয়েভশেপ কেমন আসে সেটা একটু দেখতে চাচ্ছি। তো তোমাদের সঙ্গে যদি কাগজ কলম থাকে, বেটার হচ্ছে কাগজ কলম নিয়ে বসা এবং এটা হুবহু মানে ফলো করা, এটা ফলো করো, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদের জানতে হবে। তো আমরা কি করব, প্রথমে গেট পালস প্লট করব, এবং গেট পালস প্লট করার পরে আমরা জেনে যাব কোন কোন এসসিআর অন থাকে, এবং কোন কোন এসসিআর অন থাকে সেটা যদি জানতে পারি তাহলে কারেন্ট কোন পাথে লোডে যাবে এবং কোন পাথে রিটার্ন করবে দুটোই আমরা বের করে ফেলতে পারবো। সো ফার্স্টে আমরা গেট পালস প্লট করি। কি বললাম, আমাদের ফেজ শিফট এখানে হচ্ছে 0 ডিগ্রি। সো 0 ডিগ্রি যদি ফেজ শিফট হয় তাহলে গেট পালস কেমন হবে? ফার্স্ট ক্রসওভার পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, সো ক্রসওভার পয়েন্ট থেকে 0 ডিগ্রি শিফটেড কে থাইরিস্টার T1। সো থাইরিস্টার T1 এর গেট পাস, এটাকে আমি বললাম হচ্ছে G1। সো G1 এর গেট পাস কোন থেকে শুরু হবে? ঠিক এখান থেকে শুরু হবে, কারণ এখানেই তোমার ক্রসওভার পয়েন্ট। সো এখান থেকে শুরু হবে, এবং সেটা কতক্ষণ থাকবে, কতক্ষণ অন থাকবে? সেটা থাকবে 120 ডিগ্রি অন। এটা আমরা কন্ট্রোল রেকটিফায়ার যখন ডিসকাশন করছি সেখানেও বলে আসছি যে এটা আসলে চান্স পায়, T1 কন্ডাক্ট করার জন্য চান্স পায় হচ্ছে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত। কেন? কারণ এই সময়টা VAN মোর পজিটিভ টু এনি আদার ফেজেস থাকে, সেই জন্য। সো গেট পাস আমরা যেটা দিব সেটা হচ্ছে 120 ডিগ্রি পরিমাণ হাই থাকবে। তো 120 ডিগ্রি মানে হচ্ছে 4টা সেগমেন্ট, কারণ প্রতিটা সেগমেন্ট হচ্ছে 30 ডিগ্রি করে। সো 4 সেগমেন্টস মানে হচ্ছে 120 ডিগ্রি। এভাবে আমরা G1 এর জন্য গেট পাস প্লট করলাম। নেক্সট হচ্ছে G2। G2 কিভাবে প্লট করব? আমরা যেটা জানি এখানে 6টা থাইরিস্টার ইকুয়ালি পাওয়ার ক্যারি করে। তো ইকুয়ালি যদি পাওয়ার ক্যারি করে, আমাদের টোটাল একটা কমপ্লিট সাইকেলের জন্য প্রয়োজন হয় হচ্ছে 360 ডিগ্রি কন্ডাকশন। প্রত্যেকটা থাইরিস্টার যদি ইকুয়াল অ্যামাউন্টে পাওয়ার ক্যারি করে তাহলে যেটা হবে যে এখানে 6 দিয়ে আমরা যদি 360 কে ডিভাইড করে দেই, আমাদের প্রত্যেক ভাগে আসে হচ্ছে 60 ডিগ্রি করে। তার মানে থাইরিস্টার গুলো কি করবে, পাওয়ার ক্যারি করার সময় 60 ডিগ্রি করে শিফট হয়ে যায়। তো 60 ডিগ্রি করে শিফট হওয়া মানে হচ্ছে G1 এর পরে থাইরিস্টার T2 যেটা, সেটার গেট পাস আসবে T1 এর গেট পাসে 60 ডিগ্রি পরে। তো T1 এর গেট পাস হচ্ছে এই G1, তার গেট পাস যদি এটা হয়, এর 60 ডিগ্রি পর থেকে শুরু হবে T2 এর গেট পাস, এবং সেও 120 ডিগ্রি চলবে। এরপরে আসবে T3। খেয়াল করো লেভেলিংটা এই জন্য ইম্পর্টেন্ট, তোমার যদি লেভেলিংটা প্রপার না হয়, এই যে 1 3 5 4 6 2, এটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু এখানে ওয়েভ শেপ গুলো ভুল আসবে।
সো 1 এরপরে 2 ড্র করলাম, এরপর হচ্ছে 3 আরো 60 ডিগ্রি শিফট হয়ে যাবে 2 এর তুলনায়। সেটা হবে এরকম 60 ডিগ্রি মানে হচ্ছে দুইটা সেগমেন্ট, প্রতিটা সেগমেন্ট 30 ডিগ্রি করে। G4 এটা হচ্ছে এরকম, G5 এটা আরো 60 ডিগ্রি শিফটেড, সে দেখতে এরকম। G6 আরো 60 ডিগ্রি শিফটেড, সে দেখতে এরকম কিছু। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে গেট পাস গুলো, এগুলো পিরিয়ডিক সিগন্যাল। সো এগুলো যদি পিরিয়ডিক সিগন্যাল হয়, তুমি তার অন টাইমটা জানো, তার অফ টাইমটা জানো না। কিভাবে তার অফ টাইম জানা সম্ভব? তুমি জানো যে এর একটা পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি অ্যাজ ইউজুয়াল। সো 360 যদি একটা পিরিয়ড হয়, 120 ডিগ্রি সময় যদি সে অন থাকে, তাহলে অফ থাকবে কত সময় পরিমাণে? সে অফ থাকবে হচ্ছে 240 ডিগ্রি পরিমাণ সময়। সো 120 ডিগ্রি সে অন থাকলো, তাহলে 240 অফ থাকে মানে হচ্ছে প্রতিটা সেগমেন্ট 30 করে, তাহলে 8টা সেগমেন্ট তুমি পিছনে যাও। 1 2 3 4 5 6 7 and 8। সো এইখানে এসে তুমি আবার G5 পাবা। ঠিক একইভাবে এখানেও তুমি 8 সেগমেন্ট পেছনে আসো, 1 2 3 4 5 6 7 and 8। সো তুমি এখানে এসে G6 পাবা। অন্যগুলো আমরা এখানে দেখতে পাবো না, এটলিস্ট আমি যে ফ্রেমটুকু ড্র করছি অন্যগুলো আর এখানে দেখা যাবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্টটা, যে গেট পাস গুলো আমরা প্লট করে ফেললাম। গেট পাস যখন প্লট করা শেষ, এবার আমরা প্লট করব হচ্ছে যে কোনো একটা ফেজের ভোল্টেজ। যেমন আমরা এখানে প্লট করব হচ্ছে VAN, এটা প্লট করা যায়। তুমি VBN ও প্লট করতে পারো, VCN ও প্লট করতে পারো। আমরা জাস্ট একটা ফেজ ভোল্টেজ প্লট করব, সেটা হচ্ছে VAN। কেমন হবে সেই প্লটটা একটু দেখি আমরা, VAN কেমন হয়। VAN কেমন হয় সেটা দেখার জন্য ফার্স্টে আমরা দেখবো যে কোন কোন থাইরিস্টার অন। আমরা এখান থেকে শুরু করি, যেহেতু T1 কে আমরা এই জায়গাতে ফায়ার করছিলাম, এখান থেকে শুরু করি। এই সেগমেন্টটা দেখি কে কে অন আছে। দেখো খেয়াল করে, এই সেগমেন্টটা অন হচ্ছে G1, তার মানে T1 অবশ্যই অন। এবং এবার আবার যখন নিচে আসতেছি আমরা, দেখা যাচ্ছে যে T6, G6 এর করসপন্ডিং থাইরিস্টার যেটা T6 সেও অন। তার মানে ঠিক এই সেগমেন্টটাতে T1 এবং T6 অন। ইন্টারেস্টিংলি পরের সেগমেন্টের কাহিনীও এক, পরের সেগমেন্টেও দেখবা T1 এবং T6 অন থাকবে। সো এই দুইটা সেগমেন্টে T1 এবং T6 অন। T1 কোথায়? T1 হচ্ছে এইখানে। T6 কোথায়? T6 হচ্ছে এখানে। ওকে, সো তাহলে কারেন্ট কোন পাথে ঢুকবে, কোন পাথে বের হবে দেখা যাক। কারেন্ট ফেজ এ থেকে আসলো। ওকে, আমরা সাপ্লাই সাইডটাকে ক্যাপিটাল লেটার দিয়ে দেখালাম এবং লোড সাইডটাকে আমরা স্মল লেটার দিয়ে দেখালাম। তো তাহলে কি হচ্ছে, কারেন্ট এই পাথে আসবে, সরি, কারেন্ট এই পাথে আসবে, যেহেতু T1 অন, লোড হয়ে T6 হয়ে সে সোর্সে ব্যাক করবে। এখন সোর্সে যখন সে ব্যাক করে, সে আসলে বি দিয়ে ব্যাক করে, তার মানে কারেন্ট ঢুকতেছে হচ্ছে এ দিয়ে, কারেন্ট রিটার্ন করে হচ্ছে বি দিয়ে। So the voltage you get across this A, this small a and small b terminal, that will be simply the supply voltage VAB. ওকে, তুমি তাহলে এই A এবং এই B এর মাঝে, আমি আবার মার্ক করি এই দুটো পয়েন্ট, এই A এবং এই B, ডিফারেন্ট কালার দিয়ে করলে মনে হয় বেটার হবে। এই A এবং B এর মাঝে তুমি কোন ভোল্টেজটা পাবা? তুমি পাবা হচ্ছে VAB, এই সাপ্লাই ভোল্টেজটা পাবা। ওকে, সো এখন কোশ্চেন হচ্ছে, তুমি কিন্তু আসলে VAB প্লট করতেছো না, তোমাকে বলা হয়েছে সাপ্লাই, তোমাকে লোডের অ্যাক্রসে মানে লোডের ফেজ ভোল্টেজটা প্লট করতে বলা হয়েছে VAN। এটা হচ্ছে লোডের ফেজ ভোল্টেজ, লোডের লাইন টু লাইন ভোল্টেজ কিন্তু না। যেহেতু ফেজ ভোল্টেজ, তাহলে আমরা কি করব, ফেজ ভোল্টেজটা মিলে যাবে। তাহলে VAN কত? আমি দেখতে পাচ্ছি A এবং B এর মাঝে ভোল্টেজ হচ্ছে VAB, সাপ্লাইয়ের VAB। তাহলে AN টা কত? AN হচ্ছে, দেখো খেয়াল করে, এই রেজিস্ট্যান্স দুটোকে বলে রাখছি আমি ইকুয়াল, কারণ এই সবগুলো রেজিস্ট্যান্স ইকুয়াল, ব্যালেন্স লোড। তো যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে ব্যাপারটা যে VAN যেটা আসবে সেটা হবে হাফ অফ সাপ্লাই ভোল্টেজ VAB। কেন হাফ? কারণ দুইটা রেজিস্ট্যান্স যে ইকুয়াল, অর্ধেক অর্ধেক করে ড্রপ হয়ে যাবে। যেটা আসবে, যে এই যে VAB যেটা আসলো এই স্মল এবং বি এর অ্যাক্রসে, সেটা অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাবে দুটো রেজিস্টারের অ্যাক্রসে। সো VAB মানে হচ্ছে আসলে এই যে তুমি দেখো এখানে এই যে ডিফারেন্সটা VAN এবং BN, এই দুটার মাঝখানে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে VAB। সো এই হচ্ছে আমার VAB, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি 0.5 VAB। আমি যদি এটার ভ্যালুটা লিখি, এই ভ্যালুটা হচ্ছে আসলে 0.5 VAB। খেয়াল করে দেখো, এটা কিন্তু 0.5 VAB। এই এতটুকু প্রশ্ন হচ্ছে 0.5 VAB, VAB না কিন্তু 0.5। কেন? কারণ রেজিস্ট্যান্স দুটো ইকুয়াল হওয়ার কারণে অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে গেছে, সে কারণে VAN হিসেবে আমরা পাচ্ছি 0.5 VAB। এবার নেক্সট সেগমেন্টে আসো, আমরা এই সেগমেন্টে আসি। এই সেগমেন্টটা এখানে কে কে অন? T1 এবং T2 অন। তো T1 এবং T2 যখন অন থাকে,
তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? T1 এবং T2 যখন অন থাকে তখন কারেন্ট কোন পাথে যাবে একটু দেখা যাক। T1 অন, সো কারেন্ট আগের মতো এই পাথে আসলো। T2 অন মানে হচ্ছে কারেন্ট এখন এই পাথে রিটার্ন করবে। T2 তো নিচে, এখন আর T6 অন থাকতে পারবে না, T6 অফ হয়ে যাবে। সো T2 এই পাথে রিটার্ন করবে। যেহেতু এই পাথে সে রিটার্ন করে, তার মানে ভোল্টেজ এখন যেটা পাবা তুমি সেটা হচ্ছে VAC, এবং VAC টা কার ভিতরে পাবা? এই স্মল a এবং স্মল c এর মাঝে পাবা। তাহলে VAN কত হবে? VAN হবে সিম্পলি হাফ অফ দ্যাট সাপ্লাই ভোল্টেজ, রাইট? সো হাফ অফ দ্যাট সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে এতটুকু প্রশ্ন হচ্ছে তাহলে 0.5 VAC। 0.5 VAC কেন VAC? কারণ তোমার হচ্ছে এখানে A এবং C এর মাঝে ভোল্টেজ হচ্ছে VAC, বাট যেহেতু তুমি শুধু AN নিচ্ছ সে কারণে হাফ অফ VAC। এইবারে আসো তারপরে সেগমেন্টে যাই, তার মানে হচ্ছে আমি এই সেগমেন্টের কথা বলতেছি। এই সেগমেন্টের অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? এই সেগমেন্টে অন হচ্ছে 2 এবং 3। যখন 2 এবং 3 অন হয় তখন পাতটা কেমন হয়? 2 এবং 3 অন হওয়া মানে হচ্ছে এইটা এবং এইটা, এই দুটো অন। সো 3 যখন অন, দেখো খেয়াল করে কারেন্টটা যাবে হচ্ছে এই পাথে, যে রেজিস্ট্যান্স হয়ে প্রথমে এই রেজিস্ট্যান্স, দেন অ্যানাদার রেজিস্ট্যান্স হয়ে T3 দিয়ে সোর্সে ব্যাক করবে। দেখো T2 দিয়ে কারেন্ট, মানে B দিয়ে কারেন্ট ঢুকে T2 হয়ে লোড হয়ে দেন T3 হয়ে, সরি T2 এটা কত ছিল? এটা ছিল T3। T3 দিয়ে কারেন্ট ঢুকে শেষ পর্যন্ত T2 দিয়ে রিটার্ন করে, মানে B দিয়ে কারেন্ট ঢুকবে, C দিয়ে রিটার্ন করবে। So the voltage you are actually going to get is simply VBC across which two terminals? Across this B and C terminal. কারেন্টের কোনো অংশই কিন্তু A তে যাচ্ছে না। কারেন্টের কোনো অংশ A তে যাচ্ছে না। যেহেতু কারেন্টের কোনো অংশ A তে যাচ্ছে না, তার মানে তুমি কোনো VAN পাবা না। সো এই জায়গাটা থাকবে ব্ল্যাঙ্ক, এই জায়গাটা থাকবে ব্ল্যাঙ্ক। অলরাইট, এই পোর্শনটা, এই এতটুকু পোর্শন ব্ল্যাঙ্ক থাকবে। কেন ব্ল্যাঙ্ক থাকবে আশা করি বুঝতে পারছো। এখানে T3 এবং T2 অন থাকে, সো কারেন্টের কোনো পোর্শন এতে যায় না, সেই কারণে এটা ব্ল্যাঙ্ক থাকবে। নেক্সট আমরা কি করব? আমরা এখন এর পরের পোর্শনে যাই। এর পরের পোর্শন মানে হচ্ছে এই পোর্শনটা। এইখানে দেখো 3 এবং 4 অন, 3 এবং 4 অন, 3 এবং 4 অন থাকে মানে কি কি? এই যে 4 এবং 3 হচ্ছে এইটা। সো কারেন্ট কি হবে? কারেন্ট বি দিয়ে ঢুকবে, এ দিয়ে বের হয়ে যাবে। এ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে, রাইট? সো যেহেতু এ দিয়ে বের হয়ে যাচ্ছে, এতক্ষণ এই যে প্রথম এই পোর্শনটাতে কারেন্ট কিন্তু এ দিয়ে ঢুকতেছিল, এখন কারেন্ট এ দিয়ে রিটার্ন করে। যেহেতু সে রিটার্ন করে, সো দ্য ভোল্টেজ ইউ আর গোইং টু গেট উইল বি সিম্পলি নেগেটিভ ভোল্টেজ, আগের তুলনায় নেগেটিভ। এবং সেই ভোল্টেজটা কত? বি দিয়ে ঢুকে এ দিয়ে বের হয়ে যায়। সো ভোল্টেজ হবে ভিএবি, বাট নেগেটিভ ডিরেকশনে। 0.5 এখানে আসবে 0.5 ভিএবি, বাট এটা আসবে হচ্ছে নেগেটিভ ডিরেকশন। ঠিক একইভাবে এখানেও তুমি একটা ভোল্টেজ পাবা, সেটা হবে 0.5 ভিএসসি। এইভাবে দেখো তুমি ইভেন্চুয়ালি যে আউটপুট ভোল্টেজটা পাও, সেটা দেখো পজিটিভ পোর্শন যেমন থাকে, নেগেটিভ পোর্শনও থাকে। তার মানে লোড যে ভোল্টেজটা পাচ্ছে সেই ভোল্টেজটা কিন্তু অ্যাকচুয়ালি এসি ভোল্টেজ। ওকে, লোড যে ভোল্টেজটা পাচ্ছে সেটা হচ্ছে একটা এসি ভোল্টেজ, বাট অবশ্যই এই এসি ভোল্টেজটা কন্ট্রোলড। কারণ আমরা এখানে ডিল অ্যাঙ্গেল 0 ডিগ্রি করে রাখছি। এই ডিল অ্যাঙ্গেল যে কোনো কিছু হতে পারে। পরের যে এক্সাম্পলটা এখানে দেখানো আছে, যেটা তোমাদের লেকচার ম্যাটেরিয়ালসে দেখানো ছিল রেকর্ডেড লেকচারে, সেটা ছিল হচ্ছে 30 ডিগ্রি ডিলের জন্য। এটা 30 হতে পারে, 60 হতে পারে, তোমার রোল নাম্বারের উপর ডিপেন্ডেন্ট হতে পারে। সো এটা অবশ্যই প্র্যাকটিস করবা যেন কোনো কনফিউশন না থাকে। রুল একই, প্রতিবারই গেট পাস 120 ডিগ্রি ওয়াইড, প্রতিটা গেট পাস একটা তুলনায় একটা 60 ডিগ্রি সরে আসবে, এবং এরপরে তোমাকে ডিসাইড করতে হবে কোনটা মানে ডিলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। সো ডিলে অ্যাঙ্গেল অনুযায়ী ক্রস ওভার পয়েন্ট থেকে, ফার্স্ট ক্রস ওভার পয়েন্ট থেকে সে অতটুকু ডিলে অ্যাঙ্গেল পরিমাণ সরে আসবে। সেটা 0 হতে পারে, 30 হতে পারে, 41, 42, যে কোনো কিছু হতে পারে, এবং এরপরে প্রতিটা 60 ডিগ্রি করে সরে যাবে। এটা যদি জানতে পারো গেট পাস গুলো কোনটা কোনটা পাচ্ছে কোনটা কোনটা পাচ্ছে না, সেই অনুযায়ী থাইরিস্টর গুলো অন থাকবে, এবং সেই অনুযায়ী তুমি আউটপুটের ভোল্টেজ ওয়েভশেপ, এই যে এই ভোল্টেজ ওয়েভশেপটা প্লট করতে পারবে। আমি রিকোয়েস্ট করবো এটা বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এটা সমস্যা থাকার কথা না। কোনো প্রশ্ন আছে কিনা এখানে দেখো, প্রশ্ন থাকলে করতে পারো। স্যার হচ্ছে যদি আমরা প্রথম আউটপুটটাকে নেগেটিভ নিতাম, মানে হচ্ছে তাহলে পরেরটা কি পজিটিভ করা যেত না? হ্যাঁ, প্রথম আউটপুটটা নেগেটিভ আসে না আসে নির্ভর করে হচ্ছে তোমার T1 T2 T3 কে কখন অন থাকছে তার উপরে, তাই না? এবার VAN এর পরে আমরা VBN ও প্লট করতে পারি। VBN টা কি হবে? VBN টা ওইভাবে আসবে, T1 T2 কে অন আছে সেভাবে আসবে, এবং দেখবা যে পরবর্তীতে মেলানোর সময় তুমি যদি মেলাও যে আমার মানে উত্তরটা ঠিক আছে কিনা বা ওয়েবসাইট গুলো ঠিক আসছে কিনা,
VAN এর তুলনায় VBN কত ডিগ্রি শিফটেড হবে বলো তো? এখানে স্যার 0 ডিগ্রি। না, VAN এর তুলনায় ও VBN কত ডিগ্রি শিফটেড হবে? স্যার 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এক্স্যাক্টলি। তো আমি যদি এই যে গেট পাসের এই ওয়েবসাইট গুলো দেখে এই যে একবার যদি VBN টা প্লট করি, তাহলে VBN এবং AN তারা কি ঠিক আছে না ক্রস চেক করার জন্য VN এবং VBN এর প্লট দুটাই দেখবো তাদের মধ্যে 120 ডিগ্রি ফেজ শিফট আছে না, তাহলে আমি নিশ্চিত হয়ে যাবো যে আমার যে ওয়েবসাইট গুলো ড্র করলাম, যে গেট পাস গুলো ড্র করলাম, দে আর অল কারেক্ট। জি স্যার। বুঝা গেছে? ওকে, আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরের টপিকে। এইটা কভার করা হয় নাই রেকর্ডেড লেকচারে, সেটা হচ্ছে সাইক্লো কনভার্টার। ওকে, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল মূলত ভোল্টেজের ভ্যারিয়েশন, যে আমরা ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছিলাম এবং আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছি এই দুটো ছিল ভিন্ন। আউটপুটের ভোল্টেজটা ছিল সাপ্লাই তুলনায় কম এবং ভ্যারিয়েবল। যেভাবে ভ্যারিয়েবল, আমি যদি গেট পাস এর ডিলে অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করতে পারি তাহলে সেটা ভ্যারিয়েবল হয়ে যায়, আউটপুটের ভোল্টেজটা ভ্যারিয়েবল হয়ে যায়। এখন এসি যখন আমরা আউটপুটে পাই, এই এসি আউটপুটটা তো আসলে আমি যেমন ভোল্টেজটা ভ্যারি করতে চাই ঠিক একইভাবে আমার ফ্রিকোয়েন্সিও ভ্যারি করতে হতে পারে। ওকে, যেমন আমরা যেটা জানি যে আমাদের n = 120f/p, n = হচ্ছে 120f/p। এখন দেখো খেয়াল করে যে তোমার যদি এমন হয় যে তুমি স্পিড ভ্যারি করতে চাচ্ছ, স্পিড যদি আমরা ভ্যারি করতে চাই তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা এটা ভ্যারি করলে পরে কিন্তু সুন্দরভাবে স্পিড ভ্যারি হয়ে যাবে, তাই না? এখানে ভোল্টেজ ভ্যারিয়েশনের তেমন কোনো রোল নাই, এখানে আমরা ফ্রিকোয়েন্সি ভ্যারি করলেই স্পিড ভ্যারি করা সম্ভব। তো তাহলে যদি ফ্রিকোয়েন্সি ভ্যারি করলে মানে ফ্রিকোয়েন্সি ভ্যারি করাটা আমার জন্য অনেক ক্ষেত্রে জরুরি হবে। তাহলে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে পারি? আউটপুটের ফ্রিকোয়েন্সিটা মানে সাপ্লাইতে আমি যে ফ্রিকোয়েন্সিটা পাই সে 50 হার্টজ পাচ্ছি, আউটপুটের ফ্রিকোয়েন্সিটা কিভাবে 50 হার্টজ থেকে ভিন্ন কিছু পেতে পারি? সেটার জন্য আমাদের অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে। যেমন একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেটা এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে। ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভে কি করা হয়, তোমার अवेलेबल যে সাপ্লাইটা থাকবে 50 হার্টজ হতে পারে, 60 হার্টজ হতে পারে, যে কোনো সাপ্লাই হতে পারে, সেটাকে আমি প্রথমে ডিসি তে কনভার্ট করে নেব। হ্যাঁ, তো ডিসি লিংক একটা ক্যাপাসিটর থাকবে। সো ফার্স্টে আমরা কি করলাম, এখানে রেকটিফিকেশন করলাম, ফুল ওয়েভ রেকটিফিকেশন করলাম। রেকটিফিকেশন করার পর এখানে কোনো কন্ট্রোল রেকটিফিকেশন করি নাই, अवेलेबल যা ডিসি ছিল, अवेलेबल যা এসি ছিল সেটাকে সিম্পলি রেকটিফাই করে আমরা ডিসি প্রোডিউস করি। সো ডিসি প্রোডিউস করার পরে তারপরে আমরা একটা ইনভার্টার ইউজ করি। এই যে এখানে একটা ইনভার্টার ইউজ করলাম এই পাশে। সো রেকটিফায়ার এবং ইনভার্টার দুটো আমরা একসঙ্গে ইউজ করতেছি, ব্যাক টু ব্যাক কনভার্টার। জাস্ট মাঝে তাদেরকে লিংক আপ করলাম একটা ডিসি ক্যাপাসিটর দিয়ে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, আউটপুটে যখন আসবে, আউটপুটে যখন তুমি একটা সিগন্যাল প্রোডিউস করবা বা সাপ্লাই প্রোডিউস করবা, তখন সেটা নির্ভর করবে হচ্ছে এই ইনভার্টারের সুইচিং এর উপরে। ওকে, ইনভার্টারের সুইচ গুলো তুমি কত ফ্রিকোয়েন্সিতে অন অফ করলা তার উপরে। ওকে, সো এইখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা চাইলে পরে কিন্তু যে কোনো ফ্রিকোয়েন্সি প্রোডিউস করতে পারি আউটপুটে। কেন? কারণ আমরা এখানে ইনভার্টার একটা সেপারেট সার্কিট ইউজ করছি যে কিনা ডিসি কে এসি তে কনভার্ট করে। হ্যাঁ, এসি থেকে কিন্তু এসি তে ডাইরেক্ট কনভার্সন হচ্ছে না, এখানে একটা ভায়া হয়ে আসছে, সেটা হচ্ছে তোমার মাঝে একটা ডিসি লিংক থাকে। এখন আমি যদি এমন চাই যে আমি আসলে সিঙ্গেল স্টেজে এটাকে কনভার্ট করতে চাচ্ছি, সিঙ্গেল স্টেজে। সিঙ্গেল স্টেজ মানে হচ্ছে এখানে কোনো এরকম, এখানে যেমন দুটো স্টেজ দেখতে পাচ্ছি, এই যে এই সার্কিটে দুটো স্টেজ, ফার্স্ট রেকটিফায়ার স্টেজ, তারপর ইনভার্টার স্টেজ, এরকম কিছু আমি চাই না। আমি সিঙ্গেল স্টেজে এটাকে কনভার্ট করতে যাচ্ছি, ইনপুটটা আউটপুটে, ইনপুট এসি থেকে আউটপুট এসিতে যেতে চাচ্ছি। এখানে কোনো ডিসি কনভার্সন থাকবে না, আউটপুটে যে এসিটা আসবে সেটা হবে উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। তখন আমাকে যে সার্কিট ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে সাইক্লো কনভার্টার। সাইক্লো কনভার্টার আরেকটা নাম হচ্ছে সাইক্লো ইনভার্টার, সংক্ষেপে তাকে বলা হয় হচ্ছে সিসিভি। ওকে, সো যেই নামেই আসুক এক্সামে, আশা করি সমস্যা হবে না, সেটা সাইক্লো কনভার্টার নামে আসুক, সাইক্লো ইনভার্টার নামে আসুক, সিসিভি নামে আসুক, যে নামে আসুক, বেসিক্যালি দে আর অল দ্য সেম। ওকে, এবং সাইক্লো কনভার্টার নিয়ে আমরা যখন কাজ করব তখন দেখতে পাবো যে এখানে যেহেতু কোনো ইন্টারমিডিয়েট স্টেজ নাই, মানে এখানে ডিসি তে কনভার্সন বলে কোনো বিষয় নাই, এই কারণে যখন আমরা আউটপুট ফ্রিকোয়েন্সি প্রডিউস করি, সেই আউটপুট ফ্রিকোয়েন্সিতে দুই ধরনের অপারেশন আসতে পারে। একটা হতে পারে স্টেপ আপ, একটা হতে পারে স্টেপ ডাউন। এন্ড স্টেপ আপ এবং স্টেপ ডাউন মানে কি? স্টেপ আপ মানে হচ্ছে তোমার ইনপুটে যে ফ্রিকোয়েন্সি ছিল তার তুলনায় বেশি ফ্রিকোয়েন্সি পাচ্ছ তুমি আউটপুটে, এটা হতে পারে। ওকে, আর একটা হতে পারে ইনপুটে 50 হার্টজ, আউটপুটে 25 হার্টজ। ওকে, 12.5 হার্টজ, এরকম একটা কিছু, তার মানে কম, ইনপুটের তুলনায় কম, সেটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ এবং স্টেপ ডাউন দু ধরনের অপারেশন এখানে সম্ভব। ইউজুয়ালি আমরা স্টেপ ডাউন অপারেশনে যাই। কেন স্টেপ ডাউন অপারেশনে যাই সাইক্লো কনভার্টার দিয়ে? তার কারণ হচ্ছে স্টেপ ডাউন অপারেশনের ক্ষেত্রে থাইরিস্টার কমিউটেশন নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না, থাইরিস্টার ন্যাচারালি কমিউটেটেড হয়। আমি রিপিট করতেছি, খেয়াল করো, স্টেপ ডাউন অপারেশনের ক্ষেত্রে, স্টেপ ডাউন কোনটা, আমার ইনপুটে 50 হার্টজ আছে, আমি 50 হার্টজ থেকে কম চাচ্ছি, এই ধরনের অপারেশন ইউজুয়ালি আমরা প্রেফার করি সাইক্লো কনভার্টার দিয়ে। কারণ হচ্ছে এই ক্ষেথে যে থাইরিস্টর গুলো ইউজ করব তাদের কমিউটেশন নিয়ে, মানে টার্ন অফ প্রসেস নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। টার্ন অফ প্রসেসটা কোয়াইট ইজি, ন্যাচারালি কমিউটেটেড হবে। ওকে,
এবং আরেকটা যে ক্লাসটা বললাম সাইক্লো কনভার্টারে, যে স্টেপ আপ, যেখানে তোমার ইনপুটে 50 হার্জ ছিল, আউটপুটে 300 হার্জ 400 হার্জ এরকম কিছু পেতে যাচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, একটু কমপ্লেক্স। কেন একটু কমপ্লেক্স? কারণ ওই ক্ষেত্রে দেখা যাবে যে থাইরিস্টার গুলোকে ফোর্সফুলি কমিউটেট করতে হবে। দ্যাট মিনস ফোর্স কমিউটেশন করতে হবে, এবং ফোর্স কমিউটেশন মানেই হচ্ছে এক্সট্রা কম্পোনেন্ট প্রয়োজন হবে। এক্সট্রা কম্পোনেন্ট মানে কি? সেই ইন্ডাক্টর, ক্যাপাসিটর, কমিউটেশনের সার্কিটে যেগুলো আমরা দেখে আসছি যে আমাদের অক্সিলারি কিছু কম্পোনেন্ট প্রয়োজন হয়। সো ওগুলো অ্যারেঞ্জ করতে পারলে তখন আমরা স্টেপ আপ অপারেশনে যেতে পারবো। আদারওয়াইজ সাইক্লো কনভার্টার দিয়ে ইউজুয়ালি আমরা স্টেপ ডাউন অপারেশন করি। তো আমি আজকে দুটাই দেখবো, সেটা হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন, দুটো অপারেশনই দেখবো, একটা একটা করে দেখা যাক। ফার্স্ট স্টেপ ডাউনটা দেখি। স্টেপ ডাউনটা অনেক ইজি। কিরকম ইজি দেখো খেয়াল করে। এটা ফার্স্টে হচ্ছে আমরা সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার দেখবো, এন্ড ডেফিনেটলি দিস ইজ এ স্টেপ ডাউন অপারেশন। এটা কিভাবে কাজ করে? এখানে আমরা কি করলাম দেখো খেয়াল করে। আমরা চাচ্ছি আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সিটা হবে ইনপুট ফ্রিকোয়েন্সির, এটা কত ভাগ একটু দেখি আমরা। এখানে কয়টা সাইকেল আছে দেখো তো। ইনপুট হচ্ছে এইটা, আউটপুট হচ্ছে এইটা। ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশন কি বলতে পারবা? ফ্রিকোয়েন্সি রিলেশনটা কিরকম একজন বলো তো একটু। ইনপুটের ফ্রিকোয়েন্সি এবং আউটপুটের ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো রিলেশন আছে কিনা এখানে? কি খুব কঠিন প্রশ্ন নাকি? স্যার কোশ্চেনটা আরেকবার বললে ভালো ছিল। ইনপুট ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো রিলেশন আছে কিনা এখানে? যেমন ইনপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সির কত গুণ, এরকম কিছু বলা যায় কিনা? স্যার 1.5 গুণ। আচ্ছা, আমরা একটু সাইকেল কাউন্ট করি। সাইকেলটা কাউন্ট করা যাক। এখানে কয়টা সাইকেল দেখো তো। 1 পজিটিভ নেগেটিভ, 2 3, তিনটা সাইকেল। আউটপুটে এই সময় কয়টা সাইকেল যাচ্ছে? এখানে কয়টা সাইকেল বলতে পারবা? একটা স্যার। একটা সাইকেল, এক্স্যাক্টলি। সো আউটপুটে একটা সাইকেল সমান হচ্ছে ইনপুটের 3টা সাইকেল। তার মানে কি আউটপুটের ফ্রিকোয়েন্সি ইনপুটের 1/3, তাই না? আমি রিপিট করি দেখো। ইনপুটে চলে এই সময়ের ভেতরে এই যে আমরা যদি এটাকে একটা টাইম ফ্রেম ধরি, এই যে শুরু থেকে এতটুকু পর্যন্ত যদি একটা টাইম ফ্রেম ধরি, এই টাইম ফ্রেমের ভিতরে ইনপুটে যাচ্ছে হচ্ছে 3টা সাইকেল, আর আউটপুটে যাচ্ছে মাত্র একটা সাইকেল। তার মানে আউটপুটের ফ্রিকোয়েন্সি ইনপুটের ফ্রিকোয়েন্সির 1/3, দ্য আদার ওয়ে ইনপুট ফ্রিকোয়েন্সি আউটপুটের 3 গুণ। ওকে, আচ্ছা, তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের ইনপুট ফ্রিকোয়েন্সি যদি এমন হতো যে ইনপুট ফ্রিকোয়েন্সি যদি আমি বলি 60 হার্জ, ওকে, তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি এখানে কত হবে? আউটপুটের ফ্রিকোয়েন্সি হবে এখানে 20 হার্জ। ওকে, আউটপুটের ফ্রিকোয়েন্সি হবে 20 হার্জ। তো আউটপুটের ফ্রিকোয়েন্সি যদি 20 হার্জ হয়, এটা আমরা কিভাবে পেলাম? সার্কিটটা হচ্ছে এরকম। সার্কিট হচ্ছে দেখতে এইটা। ওকে, এই সার্কিটটা খুব সিম্পল একটা সার্কিট। কতটা সিম্পল একটু দেখা যাক, আমরা একটু দেখি। এই সার্কিটের মধ্যে দুটা পোর্শন। সার্কিটের মধ্যে দুটা পোর্শন, একটাকে বলি আমরা পি কনভার্টার, আর একটাকে বলি এন কনভার্টার। দেখো তো খেয়াল করে কোনটা পি কনভার্টার কোনটা এন কনভার্টার। এইটুকু একটু জুম করে নেই। এইটুকু হচ্ছে পি কনভার্টার অথবা পজিটিভ কনভার্টার, এতটুকু হচ্ছে এন কনভার্টার অথবা নেগেটিভ কনভার্টার। তাহলে এটা কিভাবে কাজ করে দেখো। পজিটিভ কনভার্টার কি করবে? যত ইনপুট আসবে, ইনপুট পজিটিভ সাইকেল আসুক আর নেগেটিভ সাইকেল আসুক, যাই আসুক, সে আউটপুটে পজিটিভ ভোল্টেজ ক্রিয়েট করবে। তার মানে এটা কাইন্ড অফ আসলে রেকটিফিকেশন, কন্ট্রোল রেকটিফিকেশন, যেহেতু সবগুলো এসসিআর ইউজ করলাম, কন্ট্রোল রেকটিফিকেশন। এবং সে আসলে সবসময় পজিটিভ ভোল্টেজ প্রডিউস করে। তো কি করে? ফার্স্টে হচ্ছে T1 এবং T2 কে ফায়ার করবো আমি। T1 T2 কে ফায়ার করা মানে হচ্ছে এই পাথে কারেন্ট আসবে, লোড দিয়ে এই ডিরেকশনে যে T2 হয়ে সোর্সে ব্যাক করবে। এরপরে দেখা গেল এই টার্মিনাল নেগেটিভ হয়ে গেল, এই টার্মিনাল পজিটিভ হয়ে গেল। যখন এই টার্মিনাল নেগেটিভ এই টার্মিনাল পজিটিভ, তখন কি করব? আমি T3 T4 কে ফায়ার করব। এই যে T3 T4 কে ফায়ার করলাম, তখন কি হচ্ছে? কারেন্ট কিন্তু আবারও এই একই ডিরেকশনে, এই লোডের ভিতর দিয়ে একই ডিরেকশনে যাবে। তো যদি একই ডিরেকশনে যায়, তাহলে প্রতিবারই তুমি ভোল্টেজ কিন্তু পজিটিভ পাচ্ছ। এখানেও পজিটিভ পেলাম, এখানেও পজিটিভ পেলাম। আমি আবার T1 T2 কে ফায়ার করলাম, এখানে পজিটিভ ভোল্টেজ পেলাম। T1 T2 ফায়ার করা শেষ, T1 T2 T1 T3 T4 ফায়ার করা শেষ, প্রি কনভার্টার শেষ। কেন? কারণ আমার নেসেসারি পজিটিভ সাইকেলস প্রডিউস করা কমপ্লিট। এবার আমি নেগেটিভ সাইকেলস প্রডিউস করব। কেন নেগেটিভ সাইকেলস প্রডিউস করব? কারণ হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে এই ধরনের একটা আউটপুট। এই যে এরকম একটা আউটপুট আমার প্রয়োজন, যেখানে এরকম 3টা পজিটিভ 3টা নেগেটিভ থাকবে। কেন? কারণ এই সব মিলে হচ্ছে একটা কমপ্লিট সাইকেল প্রডিউস করবে, যে কিনা আমাকে দিবে আউটপুটে 1/3 ফ্রিকোয়েন্সি। সো 3টা নেগেটিভ প্রডিউস করতে গেলে কি করতে হবে? এইবার তোমাকে অ্যাক্টিভ করতে হবে হচ্ছে এই পার্টটা, এন কনভার্টার। দেখো খেয়াল করে, এন কনভার্টারের ক্ষেত্রে প্রতিবারই কিন্তু কারেন্ট লোডের ভিতর দিয়ে অপোজিট ডিরেকশনে যায়।
আগে কারেন্ট গেছে লোডের ভিতর দিয়ে এই ডিরেকশনে, যখন তোমার পি কনভার্টারটা কাজ করছে তখন, যখন তোমার এন কনভার্টার কাজ করবে তখন কারেন্ট প্রতিবারই লোডের ভিতর দিয়ে অপোজিট ডিরেকশনে যাবে। তার মানে তুমি ভোল্টেজ পাবা প্রতিবারই নেগেটিভ। এই যে আমরা প্রতিবারই নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি। এক্ষেত্রে এই চারটা থাইরিস্টার T5 T6 T7 T8 এরা কাজ করবে। তো এরা যদি কাজ করে তাহলে আমরা নেগেটিভ ভোল্টেজ গুলো পাবো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ ইনটার্ন আমাদের তৈরি করতে হবে, এবং তৈরি করলে পরে আমরা শেষ পর্যন্ত এই ধরনের একটা আউটপুট ভোল্টেজ এসি ভোল্টেজ পেয়ে যাব, যার কিনা ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি থেকে ভিন্ন এবং অবশ্যই ইনপুট ফ্রিকোয়েন্সির তুলনায় কম। এখন আমি যদি একটা প্রশ্ন করি, ধরো তোমাকে বলা হলো যে তুমি আউটপুটের ফ্রিকোয়েন্সিটা এমন আনো যেটা ইনপুটের 1/4, আউটপুট ফ্রিকোয়েন্সিটা হবে ইনপুটের 1/4। যেমন এখানে ইনপুটের ফ্রিকোয়েন্সি ছিল 60 হার্টজ, আউটপুটের ফ্রিকোয়েন্সি আনতে হবে 15 হার্টজ। সার্কিটে কোনো চেঞ্জ আসবে কিনা? একটা কাজ করো, যারা ক্লাস আজকে প্রেজেন্ট আসো, আশা করি সবাই তোমাদের স্টুডেন্ট আইডি দিয়ে লগইন করা আছো, চ্যাট বক্সে যে এটা একটা রিপ্লাই লিখবা। রিপ্লাইতে হয় ইয়েস অর নো। আমার কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা আবার খেয়াল করে শুনো। এখানে যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিট দিয়ে আমরা কি করলাম, ফ্রিকোয়েন্সিটাকে 1/3 করে ফেললাম। ওকে, সো আমরা ফ্রিকোয়েন্সিটাকে এখন 1/3 না 1/4 করতে চাচ্ছি। যদি 1/4 করতে চাই, সেই ক্ষেত্রে সার্কিটে কোনো চেঞ্জ আসবে কিনা, ইয়েস অর নো? এটার উত্তরটা দিবা হচ্ছে চ্যাট বক্সে। উত্তর হবে শুধুমাত্র ইয়েস অর নো। কেউ যদি ডিফারেন্ট আইডি দিয়ে লগ ইন করে থাকো বা মানে স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন না করে থাকো, তাহলে স্টুডেন্ট আইডিটা সাথে দিয়ে দিও। ইয়েস অর নো, সার্কিটে চেঞ্জ আসবে কি আসবে না? আচ্ছা, আমি রেসপন্স, আর কেউ রেসপন্স করবা? এটাকে আমি একটা পারফরমেন্স টেস্ট হিসাবে নিব। আর কেউ রেসপন্স করার থাকলে করে ফেলো। রেসপন্স করানো এরকম কেউ আসছো? ওকে, আমি রেসপন্স ক্লোজ করে দিচ্ছি। অলরাইট, আচ্ছা দেখো, এখানে আমরা তাহলে চলে আসি যে ব্যাপারটা কেমন দাঁড়াবে। এখানে সার্কিটে কোনো চেঞ্জ আসবে না, অ্যান্সার হচ্ছে নো। সার্কিট যেমন ছিল এক্স্যাক্টলি সেরকম থাকবে। এক্স্যাক্টলি যদি সেরকম থাকে তাহলে চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে হচ্ছে তোমার গেট পালসে। ওকে, তুমি তখন কি করবা, যেমন আমরা যখন বললাম যে 60 হার্টজ থেকে আমরা 50 হার্টজ পেতে যাচ্ছি, তখন সার্কিটটা দেখতে কেমন দাঁড়াবে? সার্কিটটা এক্স্যাক্টলি এরকম থাকবে। তাহলে গেট পাস দেখতে কেমন দাঁড়াবে? গেট পাস আমরা একটা কাজ করি, আমরা পুরোটা ড্র করি এখানে। যেহেতু 4টা সাইকেলের জন্য আমরা বললাম গেট পাস আমরা এই পর্যন্ত, সরি সাপ্লাইটা আমরা এই পর্যন্ত ড্র করলাম। এই 4টা সাইকেলের জায়গায় আমাকে এখানে আউটপুট কেমন আসবে? আউটপুট আসবে হচ্ছে দেখতে, ব্ল্যাক মার্কারটা খেয়াল করো, 1 2 3 and 4, this should be the positive cycle and this should be the negative cycle. ওকে, তার মানে যেটা দাঁড়াচ্ছে এখানে গেট পাস দাঁড়াবে হচ্ছে এরকম, পি কনভার্টারটা আমাকে একটা সাইকেল বেশি অন রাখতে হবে। একটা সাইকেল বেশি আমাকে এখানে পি কনভার্টারটা অন রাখতে হবে। এই যে এই সাইকেলটা আমাকে পি কনভার্টারটা অন রাখতে হবে, এবং এখানে এটা বাদ যাবে। এখানে যেটা আসবে, এখানে নেগেটিভটা, নেগেটিভ কনভার্টার যেটা, সেখানে একটা সাইকেল বাড়তি যোগ হয়ে যাবে। এই এই হচ্ছে চেঞ্জ। চেঞ্জটা হচ্ছে শুধুমাত্র গেট পাসে, চেঞ্জ আর কোথাও না। ওকে, শুধুমাত্র গেট পাস কন্ট্রোল করি তুমি কিন্তু এখানে আউটপুটটাকে চেঞ্জ করতে পারো, সার্কিটে কোনো চেঞ্জ আসবে না। কাজেই তোমাকে যে ধরনের রিকোয়ারমেন্টই দেওয়া হোক না কেন, সেটা 1/3 হোক 1/4 হোক হাফ হোক যাই হোক, প্রতিবারই কিন্তু চেঞ্জটা আসবে হচ্ছে মূলত এই হিসেবে গেট পাসের কন্ট্রোলে, তোমার সার্কিটে কোনো চেঞ্জ আসবে না। অলরাইট, আমরা তাহলে কন্টিনিউ করি। আমাদের কন্টিনিউশনের পরের পার্ট হচ্ছে 3 ফেজ কনভার্টার। সো 3 ফেজ কনভার্টারে যাব, একটু জুম ইন করে নিই। থ্রি ফেজে কেমন হবে? থ্রি ফেজে কানেকশনটা দেখতে এরকম, জাস্ট কানেকশনটা দেখলেই হবে। লোড আগের মতোই এরকম, বাট এখানে হচ্ছে 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার। অলরাইট,
সো 3 ফেজ সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার স্টেপ ডাউনটা হচ্ছে এরকম। আমরা একটা কাজ করি, আমরা 3 ফেজের ডিটেইলে যাব না, আমরা এই পার্টটাতে আসি। সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার স্টেপ আপ অপারেশনটা আমরা দেখতে চাই। স্টেপ ডাউনটা আমরা দেখলাম যে ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ থাকে তাহলে তার থেকে কম কিভাবে পেতে পারি, রাইট? এটা আমরা দেখলাম। বাট সাইক্লো কনভার্টার যদি আমি স্টেপ আপ করতে চাই, যে আমার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আমি 50 হার্টজ এর জায়গায় 300 হার্টজ চাচ্ছি, 50 হার্টজ এর জায়গায় আমি 400 হার্টজ চাচ্ছি, সেই ক্ষেত্রে অপারেশনটা কেমন হবে সেটা একটু দেখতে চাই। আচ্ছা, এই অপারেশনটা কিভাবে করে? এই অপারেশনটা করার জন্য আমরা এই সার্কিটটা ডিজাইন করলাম। ওকে, একটু ভিন্ন, আগের সার্কিটের তুলনায় একটু ভিন্ন। এই সার্কিটের লোড কোথায়? লোড হচ্ছে এখানে। অলরাইট, তোমার সাপ্লাই কোথায়? সাপ্লাই তো এই যে এখানে দিচ্ছি আমরা, বাট সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের মাধ্যমে দিচ্ছি। সো সেকেন্ডারি পার্টে কানেকশনটা দেখতে এরকম। এখন এটা কিভাবে কাজ করে, সেই প্রসঙ্গে আমি আসবো, তবে তার আগে একটা আউটপুটের ওয়েভ শেপটা দেখে নিন। ইনপুটের ওয়েভ শেপটা হচ্ছে তুমি ব্ল্যাক মার্কার দিয়ে যেটা ড্র করা, যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইনপুটের সাপ্লাই ভোল্টেজের ওয়েভ শেপ, আর যেটা ম্যাজেন্টা কালার দিয়ে ড্র করা সেটা হচ্ছে আউটপুটের ওয়েভ শেপ। ওকে, এটা হচ্ছে আউটপুটের ওয়েভ শেপ। এবার একটু ইনপুট এবং আউটপুটের মধ্যে ফ্রিকোয়েন্সি রিলেশনটা দেখা যাক। ফ্রিকোয়েন্সি রিলেশনটা কেমন? ইনপুট দেখতে ছিল এরকম, এটা ছিল তোমার ইনপুট, সো এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। আউটপুট দেখতে কিরকম? আউটপুট হচ্ছে এই যে এইটা, এই যে ম্যাজেন্টা কালার যেটা ড্র করা আছে সেটা, যে জিগজ্যাগ আকারে যেটা ড্র করা সেটা। আচ্ছা, এই সিগন্যালটার পিরিয়ডটা কত একটু দেখি তো। এটা ছিল তোমার ইনপুটের পিরিয়ড, রাইট? এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর আউটপুটের পিরিয়ডটা কতটুকু? আউটপুটের পিরিয়ড কিন্তু হচ্ছে এতটুকু, এই এতটুকু। এখানে পজিটিভও দেখতে পাচ্ছি আমি, নেগেটিভও দেখতে পাচ্ছি, রাইট? সো পজিটিভ নেগেটিভ দুটোই যেহেতু আছে, সো এইখানে তার পিরিয়ডটা হচ্ছে এতটুকু। দেখা যায় রিলেশনটা তুমি যদি একটু দেখো খেয়াল করে, এখানে এরকম পিরিয়ড কয়টা আছে? এই টিএস এর ভিতরে এরকম কয়টা পিরিয়ড নিয়ে আসছি আমি? 6টা, এক্স্যাক্টলি, গুড। এখানে 6টা, 1 2 3, এখানে 4 5 6, হ্যাঁ এক্স্যাক্টলি 6টা। তার মানে কি? তার মানে আউটপুটের ফ্রিকোয়েন্সি ইনপুটের কত গুণ? ইনপুটের 6 গুণ। তো আমি যদি ইনপুট ফ্রিকোয়েন্সিকে বলি 50 হার্টজ, আউটপুটের ফ্রিকোয়েন্সি এখানে 300 হার্টজ। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি এটা কিভাবে অ্যাচিভ করলাম? সেটা সম্পূর্ণ নির্ভর করবে আসলে এসসিআর গুলোর অন অফ এর উপরে। আমি একটা পোর্শন দেখাই, আমি পুরো ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি যাতে কারো কোনো প্রবলেম না হয়। ওকে, বাট আমি ডেসক্রাইব করি আগে, দেখো কোনো প্রবলেম হয় কিনা। প্রথমে আমি যেটা করব, যখন এই টার্মিনাল পজিটিভ এবং এই টার্মিনাল নেগেটিভ, তখন আমি এই P1 কে অন করব। অন করতেই পারি, কোনো সমস্যা নেই, কারণ এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল নেগেটিভ। ঠিক কিভাবে? এই টার্মিনালও পজিটিভ, এটাও পজিটিভ, এটা নেগেটিভ, রাইট? অন করতেই পারি, কোনো সমস্যা নেই, করাই যায়। করলাম, করলে পরে কারেন্ট কোন পথে যাবে? কারেন্ট যাবে হচ্ছে এই পথে। P1 হয়ে লোড হয়ে A থেকে 0 দিকে, এটা যদি 0 বলি, এটা যদি A বলি, সো A থেকে 0 দিকে যাচ্ছে। A থেকে 0 দিকে যখন কারেন্ট যায়, সেই কারেন্টটাকে আমি বললাম পজিটিভ। খেয়াল করে দেখো, এই পোর্শনটা হচ্ছে সেই পজিটিভ পোর্শন, এই পোর্শনটা। ওকে, এখন কি করলাম? এটা কিছু সময় চললো, কিছু সময় P1 অন থাকলো, তারপর আমি P1 কে অফ করে দিলাম। খেয়াল করো, P1 কিন্তু ন্যাচারালি অফ হবে না, কারণ ইনপুটের সাপ্লাই কিন্তু নেগেটিভে যায় নাই, ইনপুটের সাপ্লাই তখনও পজিটিভ। সো P1 ন্যাচারালি অফ হবে না। তোমাকে কি করতে হবে? P1 কে ফোর্সফুলি অফ করতে হবে। সো দেয়ার কামস ফোর্স কমিউটেশন। P1 কে আমি অফ করে দিলাম, আমি অন করলাম হচ্ছে N2 কে। P1 কে অফ করে দিলাম, কিভাবে অন করলাম? ন্যাচারালি সব হবে না, তুমি ফোর্স কমিউটেশন করবা। ফোর্স কমিউটেশন করলে P1 ডেফিনেটলি অফ হয়ে যাবে। কিভাবে ফোর্স কমিউটেশন করতে হয়? ফোর্স কমিউটেশন নিয়ে আমরা ডিটেইল পড়ছি, সো আমরা জানি সেখানে কমপ্লিমেন্টারি কমিউটেশন আছে, ইম্পালস কমিউটেশন আছে, সেলফ কমিউটেশন আছে, এবং ডিফারেন্ট কমিউটেশন আছে। কোন একটা টেকনিক অ্যাপ্লাই করে আমি P1 কে অফ করে দিলাম। বুঝতেই পারতেছো, কমিউটেশনের সার্কিট গুলো এখানে ড্র করা হয়নি, কমিউটেশনের কম্পোনেন্ট গুলো এখানে ড্র করা হয়। P1 অফ হয়ে গেল, এবার আমি কাকে অন করলাম? এবার আমি অন করলাম N2 কে। N2 কে অন করলে কি হবে? দেখো, এই টার্মিনালটা তো তখনও পজিটিভ, সো কারেন্ট এখন এই পাথে ফ্লো করবে, N2 হয়ে সোর্সে ব্যাক করবে। কারেন্ট কি লোডের ভিতর দিয়ে কোন ডিরেকশনে ফ্লো করতেছে? এখন দেখো তো, সে কিন্তু 0 থেকে A এর দিকে যাচ্ছে। যখন P1 অন ছিল তখন কারেন্ট ছিল A থেকে 0 এর দিকে, এখন কারেন্ট যাচ্ছে 0 থেকে A এর দিকে। সো আগের কারেন্টটাকে তুমি যদি পজিটিভ বলে থাকো, অবভিয়াসলি N2 যখন অন থাকবে সেই কারেন্টটাকে তুমি বলবা নেগেটিভ। ওকে, সো আমি এটাকে নেগেটিভ পোর্শন ক্রিয়েট করলাম। এইভাবে দেখো, আমি পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইকেল ক্রিয়েট করে ফেললাম। এরপরে আবার P1 কে অন করব, সো P1 এ পজিটিভ সাইকেল দিবে, আবার N2 কে অন করব, নেগেটিভ সাইকেল দিবে, এইভাবে এটা কন্টিনিউ করবে। যখন সাপ্লাই নেগেটিভে চলে যাবে, সাপ্লাই যখন নেগেটিভে যাবে, তার মানে এই টার্মিনাল যখন নেগেটিভ হবে, এটা পজিটিভ, অ্যাজ ইউজুয়ালি এটা নেগেটিভ, এটা পজিটিভ, তখন কি হবে? অন্য যে দুটো থাইরিস্টার ছিল, কে কে ছিল? P2 এবং N1,
তখন তাদেরকে আমি অ্যাক্টিভ করব। কখনো আমি P2 কে অ্যাক্টিভ করব, কখনো আমি N1 কে অ্যাক্টিভ করব, এভাবে আমি এই পোর্শনটাতে কাজ করব। সো এইভাবে আমি লোডের অ্যাক্রসে যে কারেন্টটা নিয়ে আসছি সেটা কিন্তু অবশ্যই অল্টারনেটিং কারেন্ট, বাট উইথ এ হায়ার ফ্রিকোয়েন্সি। কত গুণ হাই? এখানে দেখা যাচ্ছে 6 গুণ হাই। এভাবে তুমি 6 গুণ 8 গুণ এটা সমস্ত কিছু তুমি ডিসাইড করতে পারো। কিভাবে? সিম্পলি তুমি কতক্ষণ P1 কে অন রাখবা তার উপরে নির্ভর করবে তোমার আসলে এই টিটা, আউটপুটের টি নটটা কত হবে। ওকে, জাস্ট এই ভ্যালুটা অ্যাডজাস্ট করে যে P1 কে আমি P1 অথবা N2 কে আমি কতক্ষণ অন রাখি বা ফোর্স কমিউটেশন আমি কতক্ষণ পরে করি সেটাই ডিসাইড করবে তোমার এখানে আউটপুটের ফ্রিকোয়েন্সিটা কেমন হবে। তো এখানেও একই প্রশ্ন যে যদি আমরা এখানে ফ্রিকোয়েন্সি, আউটপুটের ফ্রিকোয়েন্সিটা ধরো 4 গুণ করতে চাই, আউটপুটের ফ্রিকোয়েন্সিটা ইনপুটে 4 গুণ করতে চাই, সার্কিটে কোনো চেঞ্জ আসবে কি? বলো। স্যার আরেকবার। আমি আউটপুটের ফ্রিকোয়েন্সিটাকে ইনপুটে 4 গুণ করতে চাই, এখানে তো 6 গুণ দেখানো আছে, আমি আউটপুট ফ্রিকোয়েন্সিটাকে এখন 4 গুণ করতে চাই ইনপুটে, সেখানে সার্কিটে কোনো চেঞ্জ আসবে কিনা? না স্যার। এক্স্যাক্টলি, কোনো চেঞ্জ আসবে না, সার্কিট অ্যাজ ইট ইজ রয়ে যাবে। ওকে, জাস্ট চেঞ্জটা আসবে হচ্ছে ওই যে আমি P1 কে কতক্ষণ পরে অফ করি সেটার উপর নির্ভর করবে হচ্ছে ওই টি নটটা, এই যে এই টি নটটা, রাইট? সেইভাবে আমরা আউটপুটের ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে পারি। এবং আউটপুটে তোমরা যে ভোল্টেজটা আসলে পাও সেই ভোল্টেজটা দেখো ফুল অফ হারমোনিক্স। আসলে এই যে যে ওয়েভটা আমরা পেয়েছি এই ওয়েভটা কিন্তু ফুল অফ হারমোনিক্স, রাইট? কারণ এখানে শার্প চেঞ্জ হচ্ছে, ইনপুট মানে পজিটিভ সাইকেল থেকে নেগেটিভ সাইকেল। তোমার তো ডিজায়ার্ড আউটপুট ছিল আসলে দেখতে এইরকম, তুমি তো আসলে এরকম সাইন ওয়েভ কিছু পাচ্ছ না, তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে দেখতে এই ধরনের। সেই ধরনের হলে পরে কি হয়, স্বাভাবিকভাবেই তোমার আউটপুটের যেই কন্টেন্টটা তার মধ্যে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, হারমোনিক্স অনেক বেশি থাকে। তো হারমোনিক্স কমানোর জন্য আমরা ডিলে অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারি এবং ডিলে অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে হারমোনিক্স কিছু পরিমাণে রিডিউস করা যায়। ওই ধরনের ডিসকাশন গুলো আমরা তোমাদের ল্যাব ক্লাসে ডিসকাস করছি। আমাদের যেই ইনভার্টারের যেই টপিকটা ছিল, ল্যাবটা ছিল, সেখানে ডিটেইল ডিসকাশন করছি। আশা করি ওখান থেকে এটা পিক করতে পারবে, সমস্যা হবে না। তো আমাদের এসি ভোল্টেজ কন্ট্রোলারটা এখানে শেষ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ডিসি চপার শুরু করব। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখো। কোনো কোশ্চেন? কোশ্চেন নেই। ওকে, তো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে অ্যাটেন্ডেন্স আশা করি দিয়ে দিছো, লিংকটা আগেই দেওয়া ছিল।